কোয়ারেন্টাইন রিডিংসে আপনাদের স্বাগত। ষষ্ঠ পর্যায়ে আপনারা শুনছেন গৌর কিশোর ঘোষের উপন্যাস জল পড়ে পাতা নড়ে। উপন্যাসটি পাঠ করেছেন নন্দিনী সরকার এবং শ্রুতিগ্রন্থটি নির্মাণ করেছেন শুক্লা রায়। শুরু হচ্ছে জল পড়ে পাতা নড়ে। আজ অষ্টম পর্ব। পৃষ্ঠা 144, চতুর্থ অধ্যায়। বাসন মাজতে মাজতে চম্পি অন্যমনস্ক হয়ে গেল। কলিপাড়ায় কাদের বাড়ি যেন বিয়ে। পুকুরের পশ্চিম পাড় দিয়ে সার বেঁধে সব জল সারতে চলেছে। একটা গলাচেরা সানাই তারস্বরে চেঁচাচ্ছে, একটা ঢোল আর কাঁশি তাকে সান্ত্বনা দিচ্ছে। চম্পি সেদিকেই চেয়েছিল। বগি থালাখানা আধমাজা হয়েছে, আর দু চারটে ঘষা দিলেই সাফ হয়ে যায়। তবু তার হাত আটকে গেল। শেষ বউটিও একসময় পথের বাঁকে মিলিয়ে গেল। সানাইয়ের কাঁশি ঢোলের আওয়াজও আর শোনা যায় না, তবু হাত তুলে বসে রইল। কাজের উৎসাহটাকে এক নিমেষে কে যেন শুষে বের করে নিয়ে গেছে। সন্ধে হতে তখনও দেরি আছে। জ্যৈষ্ঠের প্রচন্ড গরম সারাদিন গ্রামখানাকে যেন ভেজেছে। এখন পুকুরের জল থেকে তার ভাপ উঠছে। এখানে তবু তো অনেক ঠান্ডা। পৃষ্ঠা 145। ঘরের ভিতর যেন আগুন জ্বলছে, কিন্তু এই পুকুরের ঘাটও চম্পিকে আর আরাম দিচ্ছে না। অথচ সেই আরামটুকু পাবার জন্যই তা না বেলা পড়লে সে তাড়াতাড়ি ঘাটে এসে বসেছিল। এনেছিল বাসনের পাঁজা, বেশ তোড়জোড় করে মাজতেও বসেছিল। এই সময় কলুপাড়ার জল সাধার দলটা তার চোখের ওপর দিয়ে বাজনা বাজিয়ে বাদ্যি বাজিয়ে গাঙের দিকে চলে গেল। আর অমনি একটা দমকা বাতাসের ধাক্কায় চম্পির বুকখানা যেন খালি হয়ে গেল। তার দৃষ্টিতে অপার শূন্যতা নেমে এলো। চম্পি কিছু করছিল না, কিছু দেখছিল না, কিছু শুনছিল না। অনেকগুলো তেকাটা মাছ বুজবুজ করে চম্পি ঘাটের যে তালগুড়িটার ওপর বসেছিল তার নিচে ঘুরছিল। সেই মোটাসোটা বেলে মাছটা, চম্পি যার নাম রেখেছে ভোম্বল, একটু একটু করে এগিয়ে এসে জলের তলে চুপচাপ শুয়ে বিশ্রাম করতে লাগলো। অন্যদিন চম্পি তার সঙ্গে অনেক কথা বলে, গল্প করে, মুটমুট এঁটো কাটা ছড়িয়ে তাকে যত্ন করে খাওয়ায়। ধারে কাছে যদি কেউ না থাকে তবে মৃদুস্বরে তার কাছে অনেকের নিন্দে করে। আজ ভোম্বল যে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে সেদিকে চম্পির নজর পড়ল না। দম দেওয়া পুতুল হাত পা নাড়ছিল যেন হঠাৎ দম ফুরোতে মাঝপথে এখন থমকে দাঁড়িয়ে পড়েছে। এই গ্রামের আরেকটি মেয়ের বিয়ের ফুল ফুটল। চম্পি খবরটা যেন তার মনকেই দিল। হুশ করে দীর্ঘশ্বাস তার বুক ঠেলে বেরিয়ে পড়ল। কাদের মেয়ের বিয়ে? কলুপাড়ার কাউকে সে চেনে না, তাই বুঝতে পারল না। নিশ্চয়ই সে আমার চেয়ে ছোট। কলুরা খুব ছোট ছোট মেয়ের বিয়েই দেয়। বড়দিরও খুব ছোট বয়সে বিয়ে হয়েছে। গৌরী দান করেছিলেন বাবা। মেজদির বয়স 13 পেরোতেই গ্রামে গেল রব উঠেছিল নাকি। বাবা অন্য জল ত্যাগ করে পাত্তর খুঁজতে বেরিয়েছিলেন। ভালো একটা জমি বিক্রি করতে হয়েছিল মেজদির বিয়েতে, তাইতে মেজ কাকা খুব রাগ করেছিলেন। অনেকদিন ধরে ঝগড়াঝাঁটি অশান্তি চলেছিল। সেজ কাকা বা ছোট কাকার মতো নন মেজ কাকা। পৈতৃক সম্পত্তির সম্পর্কে তার অধিকার বোধ প্রবল। ভাগের টাকার অধিকার তিনি শেষ পর্যন্ত ছাড়েননি। তাই ছোট কাকার বিয়েতে পণ নিয়ে সেই টাকা মেজ কাকাকে দিয়েছিলেন বাবা, আর প্রতিজ্ঞা করেছিলেন সম্পত্তি বেচে মেয়ের বিয়ে দেবেন না। তাই তো আমার বিয়ে দেবার জন্য বাবার আর তেমন ছাড় নেই। চম্পি হতাশ হয়ে মনে মনে যেন পুকুরটাকেই শোনালো। 16 পূর্ণ হয়েছে তার। নিটোল স্বাস্থ্যের জন্য আরো বড় দেখায়, সে কারণে খোঁটা খেতে হয় উঠতে বসতে। সে নাকি হাতি। চম্পির বয়স যত বাড়ছে ততই সে গুটিয়ে নিচ্ছে নিজেকে। পারলে সে পাতালে প্রবেশ করত। কত ছোট জগতে তার এখন ঘোরাফেরা এই বাড়িটুকুর মধ্যেই। খালি রান্নাঘর আর শোবার ঘর। একমাত্র মুক্তির আস্বাদ সে পায় এই পুকুর ঘাটে এলে। এ আমারই মতন।
নির্দিষ্ট চৌহদ্দির বাইরে যাবার কোনো উপায় নেই, আমারও নেই পুকুর, তোমারও নেই। এক অভাগী যেন আরেক অভাগীকে সমবেদনা জানালো। চম্পি অভাগী বই কি, এই গ্রামে অব্যেয়েত আর কোনো মেয়ে নেই। তার বয়সী যে মেয়েরা ছিল কবেই তাদের সিঁথে সিঁদুর উঠেছে, অনেকের কোলে ছেলে মেয়েও এসে গেছে, একমাত্র তারই কোনো গতি হলো না। তার চেয়ে ছোট অনেক মেয়ে ছিল এই গ্রামে, তাদেরও অনেকে পার হয়েছে। তাদের মা কাকিরা ঘাটে আসে, ঠ্যাস দিয়ে অনেক কথা শোনায়। মার কানে সেসব কথা গেলে চম্পির লাঞ্ছনার আর অন্ত থাকে না। কথা শোনার মেয়ে চম্পি নয়, সেও একদিন জবাব দিয়েছে মুখে মুখে, তর্ক করেছে মার সঙ্গে, ঝগড়া করেছে। বিয়ে যে হচ্ছে না তার, এ যেন তারই দোষ। সে যেন পৃথিবীর ছেলেদের বাবাদের সঙ্গে আগে ভাগে ষড়যন্ত্র করে বসে আছে যাতে তাকে কেউ পছন্দ না করে। কথার ভাব দেখলে গা জ্বলে যেত চম্পির। তখন সে ঝগড়া করত, কারণ তখনও তার আশা যায়নি। সে নিয়মিত শিব পুজো করত, গোকাল করত, শিবের মতো স্বামী পাবার জন্য কায় মনোবাক্যে প্রার্থনা করত। পৃষ্ঠা 146। 14 থেকে 15-তে পড়ল, 15 উতরে 16, সেই 16 বুঝি যায়। বয়স করার সঙ্গে সঙ্গে চম্পি আশা হারিয়ে ফেলেছে। এই বছরে তার গোটা 5 সম্বন্ধ এসেছিল, একজনও পছন্দ করেনি। প্রতিবার সে পরিপাটি করে সাজতে বসেছে, বিনম্রভাবে এসে বসেছে, কয়েকজন অপরিচিত লোকের সামনে পরীক্ষা দিয়েছে সাধ্যমতো, কিন্তু তাকে পছন্দ হয়নি কারো। সে কালো, সে দেখতে ভালো না, হাতির মতো বড়, সে হাতি। তারপর কদিন ধরে নিঃশব্দে এক লাঞ্ছনা চলেছে তার উপর। বাবা যেন কেমন ভাবে চেয়ে চেয়ে দেখেছেন তাকে, মার স্তব্ধ মুখে কি মুখের গঞ্জনা, পাড়া প্রতিবেশীর মুখে চাপা বিদ্রুপ। কিন্তু উপেক্ষার এক কঠিন বর্ম গায়ে দিয়ে চম্পি ঘুরে বেরিয়েছে। একটি স্বরও তার গায়ে বেঁধেনি, কারণ তার আশা মরেনি। এমনি করে 4 বার সে আত্মরক্ষা করেছে অমিত বিক্রমে, কিন্তু 5 বারের বার আর সে পারেনি। চরম হার সে হেরেছে। তাকে সেবার যারা দেখতে এসেছিল, জুথিকে তাদের বড় পছন্দ হয়েছিল। তারা সেধে লোক পাঠিয়েছিল কয়েকবার জুথির বিয়ের প্রস্তাব নিয়ে। ওদের তরফে আগ্রহ যেমন প্রবল ছিল, তাতে নামমাত্র খরচেই জুথিকে পার করা যেত, কিন্তু বাবা তাতেও বাদ সাধত। সে যে জুথির বড়কে রেখে ছোটর বিয়ে ভালো দেখায় না, তাই শেষ পর্যন্ত এ সম্বন্ধ হাতছাড়া করতে হলো। বাবা আবার তেমন চোখে তার দিকে দিন কতক চাইতে লাগলেন। মার মুখে অব্যক্ত গঞ্জনা ফুটে উঠল, পাড়া প্রতিবেশীর মুখে চোখে বিদ্রুপের বাণ ছুটল। তাতেও চম্পি বিচলিত হয়নি, কিন্তু মুখ্যম মার তাকে মারল জুথি, তার চেয়ে 2 বছরের ছোট তার আপন বোন জুথি। জুথির চোখে বিষ ঝরতে লাগলো। তার তীব্রতায় অস্থির হয়ে উঠল চম্পি। কি বিদ্বেষ, কি ঘৃণা জুথির দৃষ্টিতে। প্রতিনিয়ত জুথির কটা চামড়া চম্পিকে যেন ছ্যাঁকা দিতে লাগলো। ওর গর্বিত ভঙ্গি যেন বলতে লাগলো, নিজে তো চিরকাল আইবুড়ো থাকবি, আবার আমার ভবিষ্যৎ খাবি। তোর জীবনে ধিক, তুই মর না। জুথি তারপর থেকে কোনোদিন আর তাকে দিদির সম্মান দেয়নি। সংসারের কাজে কর্মে তার যেটুকু ভাগ, তাও বাঁদিক জ্ঞানে চম্পির উপর তুলে দিয়েছে। আগে হলে চম্পি কখনোই এসব সহ্য করত না। এখন চম্পি যে, আর সে চম্পি নেই, তাই সব অপমান সে এখন হজম করে, চুপচাপই থাকে। জুথির উপর লোকের এত টান কেন, কি জানে জুথি? জীবনে বইয়ের পাতা উল্টালো না, সামান্য লিখতে জানে, কিন্তু কি বিশ্রী তার হস্তাক্ষর, এক পদও রাঁধতে জানে না। শিল্প কাজের ধারে কাছেও কখনো ঘাসেনি, তবু তার দর কত চড়া, কারণ তার রংটা ফর্সা। আর চম্পি কালো, তার চামড়ার রংটুকু ময়লা বলে তার সব গুণ শূন্য হয়ে গেল। বাড়ির স্কুল থেকে সে ছাত্রবৃত্তি পাশ করেছিল, পড়াশুনো করলে সে জলপানি পেত। মেয়েদের স্কুল ঝেনে দেয়, তাই তার লেখাপড়া হলো না। মুক্তোর মতো হাতের লেখা চম্পির। ক্রোশেটের কাজ শিখেছিল বক্সিতে সেজ ছেলের বউয়ের হাতে পায়ে ধরে। কত রকম রান্না জানে সে। কীর্তনে তার অপূর্ব গলা খোলে। প্রত্যেকটা জিনিস সে শেষ পর্যন্ত শিখতে চেয়েছিল, কোনোটাই শেখা হয়নি, সুযোগ পায়নি।
এই অজ পাড়াগায়ে কেউ তাকে সাহায্য করেনি, সামান্য উৎসাহ কারো কাছ থেকে পায়নি সে। তবুও সব দিক থেকে সেই গ্রামের চৌখস মেয়ে, কিন্তু সে কালো, কালো কালো কালো, তাই সে কিছু না, কিছু না। চম্পির এমব্রয়ডারির কাজ দেখে শ্রীনাথ কাকার মেয়ে সুজাতার বিয়ে হয়ে গেল সেবার। শুধু শ্রীনাথ কাকা কেন, কায়েতপাড়ার অনেক মেয়েই চম্পির হাতের নানা কাজকে নিজের মেয়ের কাজ বলে চালিয়েছে। তারা সব তরে গেছে, শুধু চম্পি পড়ে আছে। ভগবানের এ কেমন বিচার! নকল জিনিস আসলের চেয়ে ভালো চলে। অথবা চম্পি যেগুলোকে এতকাল গুণ বলে মনে করেছে, সেগুলো কোনো গুণই না। বাঙালির ঘরের মেয়ের একমাত্র গুণ তার চামড়ার রং, সেখানে চম্পি মার খেয়েছে, সে কালো। পৃষ্ঠা 147। এক একটা বিয়ে হয় গ্রামে, আর চম্পিকে জানিয়ে দেয় সে কালো, তার বিয়ে হবে না, সে কালো কালো। চম্পির কাছে নতুন দিন কোনো বার্তা বয়ে আনে না, রাত অর্থপূর্ণ হয়ে ওঠে না, 6 ঋতুর নিয়ত পরিবর্তন কোনো সম্ভাবনার আগমনী গায় না। চম্পি গোকুল পুজো ছেড়ে দিয়েছে, শিব গড়িয়ার প্রার্থনা জানায় না, অধিকাংশ সময় মুখ বুজে খাটে, কখনো কখনো বিদ্রোহ করে। শুধু যুথির সঙ্গে এক বিছানায় রোজ রাতে তার যদি শুতে না হতো। বিছানার ছোট্ট পরিসরে দু বোনের দুটো দেহ বড় কাছাকাছি এসে পড়ে। দুটো দেহ না, দু প্রস্থ চামড়া, এক প্রস্থ কালো, আরেক প্রস্থ বড় ফর্সা, তাই চম্পি মরমে মরে যায় তখন। দূরে আবার সানাইয়ের শব্দ ভেসে উঠল, ওরা জল সেধে ফিরছে। এ কি, এতক্ষণ যে একটাও বাসন মাজা হয়নি, ছি! চম্পি সম্বিত ফিরে পেয়ে তাড়াতাড়ি হাত চালাতে লাগলো। কে যেন ডাকলো, চম্পি না, ও চম্পি। চম্পি ও ঘাটে চোখ ফেরালো। ওমা, শৈলদি যে! বাহ, বেশ সুন্দর চেহারা হয়েছে তো শৈলদির। কবে এলো? চম্পি একটু হাসলো সেদিকে চেয়ে, বলল, শৈলদি যে, কবে আলে? শৈল বলল, কাল এসেছি রে। বাবা বললেন অনেকদিন পরে দেশে যাচ্ছি শৈল, আম কাঁঠাল খেয়ে আসি, যাবি? ওদেরও অমত হলো না, চলে এলাম। বাড়ি পরিষ্কার করতেই কাল আর আজ সারাদিন কাটলো, তাই একটু গা ধুতে এলাম। চম্পি বলল, বেশ করিছ, 4-5 বছর হয়ে গেল তোমরা আর এমুখও হওনি। পত্তর পায়ে জানলাম কলকাতায় বিয়ে হলো তোমার। তোমার ভাগ্যিটা খুব ভালো শৈলদি, এই গ্রামের সকলের উপরে তুমি টিক্কা মারিছ। কলকাতায় শ্বশুর বাড়ি কি সোজা কথা? সঙ্গে সঙ্গে হাত চালালো চম্পি। বাসন অনেক, সন্ধে নেমে এলো। অন্ধকার ধীরে ধীরে শৈল আর চম্পির মধ্যে ব্যবধান রচনা করতে লাগলো। মুখ চোখ অস্পষ্ট হয়ে আসতে লাগলো, শুধু গলার স্বরে দুজনের অস্তিত্ব ঘোষিত হতে লাগলো। কিছুদিন থাকবা তো শৈলদি? আম কাঁঠাল ফুরলি যাবা তো? ও বাবা, তা কি হওয়ার জো আছে রে? সঙ্গে পেয়াদা এসেছে, মাত্র 7 দিনের মেয়াদ। উনি নিজে আসতে পারলেন না তো, অফিসের কাজ। কাজ না ছাই। খিলখিল করে হাসি বেজে উঠল। শৈলদি হাসছে। শৈলদির হাসি, শৈলদির গলায় স্বর চম্পির মতো মিষ্টি না, তবু শৈলদির বিয়ে হয়, তার গায়ের রংটা ফর্সা। কিন্তু এখন চম্পি ভাবল, এই তো অন্ধকার নেমেছে, গায়ের রং ঢাকা পড়েছে। এখন পাশাপাশি যদি দাঁড়ায় সে আর শৈলদি, দুজনে যদি শুধু কথা বলে যায়, হাসে, তাহলে কি তার কাছে শৈলদি দাঁড়াতে পারে? কাজ না ছাই। শৈল খিলখিল করে হাসল। আসলে কি জানিস, ওর বড় ম্যালেরিয়ার ভয়, তাই বাবাকে ওই কথা বলে এড়িয়ে গেল। চম্পিও হেসে উঠল। সুরে বাঁধা সেতারের তরফের তারে যেন নিপুণ আঙুলকে চালিয়ে দিল। বলো কি শৈলদি, জামাইবাবুর এত ম্যালেরিয়ায় ভয়? চম্পি আবার হাসল। সে অপূর্ব সুরেলা হাসি তরঙ্গে তরঙ্গে যেন পুকুরময় ছড়িয়ে পড়ল। চম্পি অনেকদিন পরে হাসল। কোনো সুযোগই সে আজকাল পায় না যাতে একটু হাসতে পারে। শৈলদিকে শোনাবার জন্যই সে এই হাসির ব্যবহার করেছিল। দেখল তা ব্যর্থ হয়নি। পৃষ্ঠা 148। শৈল নিজেও বুঝি অবাক হলো, হাসিতে এত ঝংকার ওঠে। শৈলও হাসল। শুধু কি ছাই ম্যালেরিয়ার ভয়? ভয় যে কত রকম, ওর কি বলবো। পাছে আমি হারিয়ে যাই, সে ভয়ে লক্ষণ ভাইকে সঙ্গে পাঠিয়েছে। ম্যালেরিয়া তারই বুঝি ছোবে না? চম্পি আবার হাসল। এখন সে কথায় কথায় হাসছে। সে বুঝেছে শৈলর হাসির রং এর মধ্যেই জ্বলে গেছে।
শৈলদিও হাসছে তো, কিন্তু তার কাছে সে হাসি কত ম্যাটমেটে। চম্পি বলল, নিজের পিরানের দাম 18 আনা, আর সব বুঝি নিলামওয়ালা 6 পয়সা। যা বলেছ ভাই। শৈল আর চম্পি একসঙ্গে এবার হেসে উঠল। বৌদি, ও বৌদি, সুহাস ব্যস্ত হয়ে ডাক দিল। চম্পির কানে মেয়েলি হালকা একটা রিনরিনে সুর বেজে উঠল। শৈলদির দেওর। বাব্বা, ছেলেটার টান তো খুব বৌদির ওপর। খিলখিল হাসিতে চম্পি ফেটে পড়ল। কলকাতার লোক ভাবে পাড়া গায়ে বুঝি আর লোক থাকে না। বলল, ওই নাও শৈলদি, তোমার পিয়াদা আইছেন বোধ হয়। গায়ে আর ম্যালেরিয়া না লাগায় উঠে পড়ো। শৈল আর চম্পি এমন হাসি হাসতে লাগলো, সে ভ্যাবাচাকা খেয়ে শৈলর দেওর চুপ মেরে গেল। শৈল উঠে পড়ল। শৈল বলল, এসো না ভাই, কাল দুপুরে একটু কথা বলা যাবে। কেই বা আর আছে? চম্পি জবাব দিল না। সে তখন উৎকণ্ঠ হয়ে শৈলদির দেওরের ধমকানি শুনছে। এ সন্ধে পুকুরের জলে নাইলে? জ্বর হলো বলে তোমার? বাপের বাড়ির সব ভালো বলে কি ম্যালেরিয়াও ভালো? ছ্যামড়াটার তো বড় পাকা পাকা কথা। মুখ ছিপলি বোধ হয় এখনো দুধ বেরোয়, কিন্তু কথা বলছে মার্কণ্ড বুড়ার মতো। হঠাৎ চম্পির কানে এলো, হাসছিল ওকে বৌদি, খুব সুন্দর হাসিটা না? শৈলর উৎফুল্ল গলাও শুনতে পেল। ও বড় গুণের মেয়ে ঠাকুরপো, ওর অনেক গুণ। আর কিছু শুনতে পেল না চম্পি। শৈলদির একটা মন্তব্যেই তার চোখ দিয়ে জল বেরিয়ে গেছে। নিত্যদিনের অবজ্ঞা, উপেক্ষা, বিদ্বেষ, বিদ্রুপের মাঝখানে হঠাৎ এই প্রশংসাটুকু বিধাতাই যেন শৈলদির মুখ দিয়ে পাঠিয়ে দিলেন। অনেক অনেক দিন পরে চম্পির মনের বন্ধ কপাটগুলো খুলে গেল, গুমোট কেটে গেল। খোলা হাওয়া যেন ছুটোছুটি করতে লাগলো। একটা অকারণ খুশি ঠেলে ঠেলে উঠছে মন, গুনগুন সুর ভাঁজছে। শৈল যখন চম্পিকে তাদের বাড়িতে যেতে বলেছিল, তখন চম্পি সে কথায় কোনো জবাব দেয়নি। কেননা চম্পি কোথাও আর আজকাল যায় না। অথচ আগে এই যুথির মতো বয়সেও চম্পি কত ঘুরেছে পাড়ায়। কত মেয়ে তাকে বাড়িতে ডেকে নিয়ে গিয়েছে আসন তৈরি শিখবার জন্য। কত মেয়েকে সে যে উলের আসন তৈরি করে দিয়েছে তার ঠিক নেই। তাকে ওরা ডেকে নিত আসন শিখবার জন্য, কিন্তু শিখতো না কেউই। টাকা খরচ করে মাল মশলা কিনত, ভালো ভালো টুল, লেসের সুতো, এমব্রয়ডারির সাজ সরঞ্জাম তোড়জোড় করে আরম্ভ করত, কিন্তু ওই পর্যন্ত। কারোরই কাজে উৎসাহ ছিল না, পরিশ্রম করতে চাইতো না। 1 ফোর 2 ফোর দিয়ে ফেলে রাখত। চম্পি সেই সব অসমাপ্ত কাজ বাড়িতে নিয়ে আসতো। রাত জেগে জেগে শেষ করত কাজগুলো, তারপর দিয়ে আসতো যার জিনিস তাকে। আরো একটা কাজ সে করত, ভালো ভালো উল, কাপড়ের টুকরো, লেসের টুকরো, কুরুশ কাঁটা সে সরিয়ে ফেলত। টুনি বলে একটা আহ্লাদি মেয়ে ছিল, এই শৈলদিরই খুঁড়তো বোন। পৃষ্ঠা 149। অকর্মার ধারী তার একটা কাঁচি সে চুরি করেছিল। টুনি তাকে সন্দেহ করেছিল ঠিকই, চম্পিকে সে মুখে কিছু বলেনি, কিন্তু সব বাড়িতে বলে এসেছিল চম্পি চোর। তারপর থেকে সবাই তাকে সন্দেহের চোখে দেখত। চম্পি যেদিন সে কথা জানতে পারল, সেদিন সে মর্মান্তিক চটে গিয়েছিল। অপমানে তার মুখ কালো হয়ে গিয়েছিল। সে চোর? চোর? একে কি চুরি বলে? অমন সুন্দর জিনিসটাই তোর হাতে তো মরচে ধরত। কোনো কাজেই লাগাতিস নে। আমি তাকে কাজে লাগাচ্ছি, আমি চোর হলাম? কিন্তু চম্পির যুক্তিতে জোর থাকতো না। তার নিজেরই মনে হতো কাজটা ঠিক হয়নি, সে চুরিই করেছে। তাই সে আর কোথাও বের হতো না। অনেকবার মনে হয়েছে কাঁচিটা সে না হয় ফেরতই দিয়ে আসবে, টুনিকে বলবে অন্যমনস্ক ভাবে নিয়ে এসেছিল। এই নাও ভাই তোমার জিনিস। নষ্ট করিনি, কিন্তু চম্পি তা পারেনি, পারা যায়ও না। টুনি খুব ঠ্যাকারে মেয়ে, আরো অনেক কেলেঙ্কারি সে ছড়াতো। তার চেয়েই ভালো না দেওয়াই ভালো। নিনি তো নিনি, যার যা ইচ্ছে সে তাই ভাবুক। চম্পি সেধে সেধে তো কারোর বাড়িতে যাচ্ছে না, যাবেও না। সে আর যায়ও না কোথাও। সেই টুনির বিয়ে হয়েছে, চলে গেছে গ্রাম ছেড়ে, তবুও সে বেরোয় না। আজকাল তো বেরোতে ইচ্ছেও করে না। তাই শৈলর ডাকে সে সাড়া দেয়নি। কিন্তু শৈলর মুখে তার অবিমিশ্র প্রশস্তি শোনার পর তার মন ঘুরে গেছে। সে বড় গুণের মেয়ে, গুণের মেয়ে, তার দাম আছে। সে তুচ্ছ নয়, শূন্য নয়, গুণের মেয়ে।
সারাদিন গুনগুন করে কথাটা তার কানে বেজেছে। অজস্রবার খুশি হয়ে করেছে তাকে। বাড়ির প্রত্যেককে, প্রতিটি কাজকে তার আজ অসামান্য বলে মনে হয়েছে। শৈলদী নিজে তো লোক ভালো, তাই সবাইকে ভালো দেখে। কাজকর্ম সব চুকিয়ে ভিজে গামছায় মুখ মুছতে মুছতে চম্পি ভাবল, বাইরে চেয়ে দেখলো রোদ বড় কড়া। এই রোদে যাবে? একবার ভাবল, না যাই, একবার ঘুরেই আসি, নয়তো আবার কি ভাববে শৈলদী। কতদিন পরে এলো দেশে, আর আসবে কিনা, দেখা হবে কিনা কে জানে। কত মেয়ের তো বিয়ে হলো, গ্রাম ছেড়ে চলে গেল, তাদের সঙ্গে আর কি দেখা হচ্ছে। একদিন সেও তো চলে যাবে। তার শ্বশুর বাড়ি শৈলদীর মতো কলকাতায় আর হবে না তো। কোন অজ পাড়াগাঁয়ে তার অন্ন মাপা আছে কে জানে। ঘুরে ফিরে সেই বিয়ের কথা চম্পিকে নিশিদিনে ভাবনা তাড়া করে বেড়াচ্ছে। কিছুতেই কি সে নিস্তার পাবে না। একটা কাঁচা কাপড় পরে চম্পি তৈরি হয়ে নিল। ভিতরের জামা নেই চম্পির। মোটা সেমিজের নিচে তার সবচেয়ে বড় লজ্জা ঢাকা পড়েছে। তার উপর বারবার সে আঁচল টেনে দিচ্ছে। তবু চম্পির মনে হলো না, যথেষ্ট হলো না। অনেকদিন বেরোয়নি। দ্বিধা পায়ে পায়ে বাধা দিতে লাগলো। মা বললেন, ওরে তোর ফুলু কাকিমারে কষ শৈলীদি নিয়ে একদিন যেন আসে। কতদিন যে দেখিনি ওগের। ঠাকুর করে জিজ্ঞাসা করিস তো তোর সাথে কাকার কোনো খবর জানে কিনা। বক্সিবাড়ির ভাঙা দেউড়ি দিয়ে ভেতরে ঢুকতে চম্পির পা আর ওঠে না। বিরাট বড় পাকা দালান বক্সিদের, শরিকের অন্ত নেই, তাই কোনো অংশ ভেঙে পড়ছে, কোনো অংশ চকচক করছে। সবাই থাকেও না দেশে, অনেকে আসেও না। টুনির বাবা ঝিনেদায় বাড়ি করে উঠে গেছেন। কুল বক্সিরা এখন তো ঝিনেদারি লোক। শৈলদীর বাবা শ্বশুরের সম্পত্তি পেয়ে কলকাতাবাসী হয়েছেন। পুজো দালানের পাশ দিয়ে যেতে যেতে চকিতে চম্পির চোখে ছেলেবেলার সেই ধুমধামের ছবিটা ফুটে উঠল। শৈলদীর ঠাকুরদা তখন বেঁচে। কতবার যে যাত্রা গান, ঢপ, কীর্তন শুনতে এসেছে চম্পিরা, তার ঠিক ঠিকানা নেই। একবার তো থিয়েটারও হয়েছিল। চম্পির দুর্ভাগ্য, সে তখন জ্বরে অচৈতন্য। জীবনের সুযোগ হাতছাড়া হয়েছে তার। পৃষ্ঠা 150। পুজো দালান পেরিয়ে বাঁহাতি পারুল পিসিদের মহল। ছোট কাকা তার জন্য নাকি সন্ন্যাসী হয়ে গিয়েছিলেন। পারুলি, তুই তো কাছা খোলালি। ছড়া বেঁধেছিল গ্রামের দুষ্টু ছেলেরা। চম্পির হাসি পেল। তারপর টুনিদের অংশ। টুনির বিধবা পিসি এখন থাকে। টুনিদের পূব দিকের দালানটা শৈলদীদের দোতলা বাড়ি। ও বাবা, কত লোক জমেছে বাইরের ঘরে। সুবল কাকা বেশ ফর্সা হয়েছেন দেখি। মাথার টাক পড়তে শুরু করেছে। বুকের আঁচলটা আবার টেনে নিল একসঙ্গে। এতগুলো পুরুষের চোখের সামনে দারুণ অস্বস্তিতে পড়ল। কি জানি, শুধু সেমিজ গায়ে পড়ে বাইরে বেরুলে এত অস্বস্তি কেন হয়। সেমিজের ভেতর লজ্জার অস্তিত্ব অনুক্ষণ যেন বিঁধতে থাকে। বারে বারে মনে হয় এই বুঝি প্রকাশ হয়ে পড়ল। সুবল কাকার গম্ভীর আওয়াজ কাকে যেন জিজ্ঞাসা করলে, বিলেশ দাদার মেয়ে না? কে যেন বলল, হ্যাঁ, বিয়ে থা দিচ্ছে না বিলেশ, মেয়ে ঘরে পুষে রাখিছে। মাথাটা নিচু করে চম্পি ভিতরে ঢুকলো। তার স্বভাব সিদ্ধ উপেক্ষা। বর্মটি সে আজ এতে আসেনি, ভুলেই গিয়েছিল। তাই অতর্কিত এই আক্রমণ তার মর্মে গিয়ে বিঁধল। কেন সে মরতে এখানে এলো, উচিত হয়নি। ফুলু কাকিমা পালঙ্ক খাটে শুয়েছিলেন। ঝি তাকে ঝালরের পাখার বাতাস করছিল। চম্পিকে দেখে একগাল হেসে ফেললেন। এসো মা, এসো। থাক থাক, শোয়া মানুষকে আর প্রণাম করে না, এমনি আশীর্বাদ করি। ভাসুর ঠাকুর, বড়দিদি, খুড়িমা সব ভালো তো? ফুলু কাকিমা কথা আর চম্পির মনের জ্বালা নিভে গেল। বড় লোকের মেয়ে, বড় লোকের বউ, কিন্তু একটুও দেমাক নেই। চম্পি একে একে সব কথার জবাব দিল। ফুলু কাকিমা বললেন, তারপর আমাদের সন্ন্যাসী ঠাকুরের খবর কি? বিয়ে হয়েছে শুনলাম, বউ কেমন হলো? ফুলু কাকিমার কথার টানে চম্পিও হেসে ফেলল খিলখিল করে। শৈলর গলা উপর থেকে শোনা গেল, কে হাসে মা? চম্পি এসেছে নাকি? ফুলু কাকিমা বললেন, হ্যাঁ, এই এলো। রোদে একেবারে সিদ্ধ হয়ে এসেছে। ঠান্ডা হয়েই যাচ্ছে। ওলো চারি, হাতটা একটু জোর করে নাড়।
বাচ্চার গায়ে বাতাস লাগুক। চারি খ্যার খ্যার করে উঠল। আমার গতর তো আর মেশিং নয় বা বাছা যে ফরফর করে রাত দিন সমান তালে ঘুরবে। হাতটা এলিয়ে গেছে। যে দেশে ইলেকট্রিকই নেই সেই দেশে কি মনীষী আসে গা? রাত হলেই অন্ধকার সাপের ঘাড়েই পা দিই কি বিছেতেই কাটে। ভয়ে ভয়ে মরে থাকি। মা গো! চারির কথা, শৈলদীর বরের কথা, ওর সেই ছোকরা দেওরের কথা, সব দিকে একসুরে বাঁধা। এরা সব কলকাতার লোক। চুপ কর বাছা, চুপ কর। তোমাকে আনাই ঝকমারি হয়েছে, কালকেই কলকাতায় পাঠিয়ে দেব। হ্যাঁ, তাই পাঠ্যে দিও। এই জঙ্গলে আমি থাকতে পারবো নি। জঙ্গল তোমাকে গিলে খাচ্ছে? চুপ করো, এখন একটু কথা বলি। হ্যাঁ, তারপর সন্ন্যাসী ঠাকুরপোর বউ কেমন হলো? চম্পি উচ্ছ্বসিত প্রশংসা করলো কাকিমার। আর ছেলেটাও খুব সুন্দর হয়েছে কাকিমা, অবিকল কাকার মতো দেখতে। কি দস্যিপনাই না করে। এই একটু একটু হাঁটতে শিখেছে তো, এখন সামলানো দায়। ও মা, কতক্ষণ চম্পিকে আর আটকে রাখবে? দয়া করে এখন একবার ছেড়ে দাও। ভুলু কাকিমা বললেন, যাও মা যাও। চম্পি চম্পি করে হাঁপিয়ে উঠেছে শৈল। সঙ্গী সাথী তো নেই এখানে, ছেলে দুটো এলো না। শৈলর দেখলাম তবু টান আছে দেশের উপর। পৃষ্ঠা 151। বলতেই ও রাজি হয়ে গেল। ওর এক দেওর, সে কখনো পাড়াগা দেখেনি, বলে আমিও যাব। উনি তো খুব খুশি। চলে এলাম সবাই। মা, ভুলু কাকিমা এবার চটে উঠলেন। মেয়ের রকম দেখো একবার, আমি যেন চম্পিকে খেয়ে ফেলছি। ও কি ভীমনাগের সন্দেশ যে টপাস করে মুখে পুড়ে দেব? এতদিন পরে এলাম দেশে, কোথায় লোকজনের সঙ্গে দুটো কথা বলবো, তা কি হবার জো আছে? হ্যাঁ, মেয়ের ওই এক ধারা। যাও মা যাও, নইলে চেঁচিয়ে বাড়ি মাথায় করবে। চম্পি খিলখিল করে আবার হেসে উঠল। শৈলদী এখনো সে আদুরে খুকিটিই আছে। বেশ হালকা মনেই চম্পি সিঁড়ি বেয়ে তরতর করে উঠে এলো উপরে। বাড়িটা অনেকদিন বন্ধ ছিল, ঘরের ভ্যাপসা গন্ধটা এখনো সম্পূর্ণ যায়নি। তার মধ্যে থেকেও বেশ একটা সুগন্ধ, পাউডার কি এসেন্সের কে জানে, চম্পির নাকে এসে ঢুকলো। শৈলর ঘরে ঢুকতে গিয়েও চৌকাঠের বাইরে থমকে দাঁড়িয়ে পড়ল চম্পি। শৈলদীর খাটে লম্বা হয়ে শুয়ে আছে ও লোকটা কে? চম্পি বিব্রত হলো। শৈল ডাকলো, এসো ভাই চম্পি, ভিতরে এসো। লজ্জা কি, ও আমার দেওর। সুহাস হাসতে হাসতে বলল, কিংবা বলতে পারেন বৌদির সেই পিয়াদা। এর সেই কালকের রিনরিনে মেয়েলি গলা। পিয়াদা কথাটা আবার জসুরে কায়দায় বলা হলো। চম্পি হাসতে গিয়েও হাসতে পারল না। জড়সড় হয়ে ঘরের মধ্যে ঢুকলো। তারপর একপাশে মুখ নিচু করে দাঁড়িয়ে রইল। দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘামতে লাগলো। কাল সন্ধ্যায় চম্পি সুহাসের গলা শুনে ভেবেছিল বড়জোর সে 12-13 বছরের একটা ছেলে হবে। সে যে এত বড় তা চম্পি স্বপ্নেও ভাবেনি। সামান্য সংশয় থাকলেও সে আজ আসতো না, অন্তত এইভাবে আসতো না। শাড়িটা সেলাই করা, তবে ফর্সা আছে এই যা। সেমিজ, সে ঢিলে সেমিজের অস্বস্তি আবার 1000 গুণ বড় হয়ে দেখা দিল। নিজের সম্পর্কেও অতিমাত্রায় সচেতন হয়ে উঠল চম্পি। অপরিচিত জোয়ান পুরুষের এত কাছে আসা এই তার প্রথম। থাকলোই বা শৈলদী তার কাছে। সুহাস উঠে বসল, বলল, বৌদি তোমরা চৌকিতে এসে বসো, আমায় চেয়ারটা ছেড়ে দাও। জড়তাহীন কি পরিষ্কার উচ্চারণ। চম্পি ভাবল গলাটা ওর মেয়েলি, কিন্তু এত সুন্দরভাবে কথা বলতে পারে এমন একটা ছেলেও কি এই গ্রামে আছে? চাইবো না করেও চম্পি লুকিয়ে একবার দেখে নিল। রং খুব ফর্সা নয়, মুখ চোখ যে আহামরি তাও না, তবু সুহাসকে খুব সুন্দর লাগলো। একটা নতুন জিনিস চোখে পড়ল তার। এত পরিষ্কার কামানো গাল চম্পি আর কারো দেখেনি। এই গরমেও সে একটা ফিনফিনে পাঞ্জাবি গায়ে দিয়ে আছে। ভিতর থেকে হাত কাটা গেঞ্জির চেহারা আর সুহাসের বুকের হাতের রং উঁকি মারছে। ধুতিটা পায়ের গোড়ালি অবধি ঢেকে রয়েছে। সুহাস কত ওজন করে কথা বলে। এক মুহূর্তে চম্পির মনে সুহাসের এই চেহারার একটা শক্ত ছাপ পড়ে গেল। চম্পি তাইতে আরো লজ্জা পেল। ঘামতে লাগলো সে। সুহাস মেঝেতে নেমে এলো। এখন চম্পির থেকে তার দূরত্ব 1.5 হাতও না। কেমন মৃদু মনোরম এক সৌরভ সুহাসের দেহ থেকে
ভেসে এলো চম্পির নাকে। সিঁড়ি দিয়ে উঠবার সময় এমনি গন্ধই যেন পেয়েছিল। হাঁটুর উপর কাপড় তোলা, গা খালি, বক বক করে বকা গ্রামের যে জোয়ান পুরুষদের এ যাবৎ দেখেছে চম্পি, তাদের সবাইকে সুহাসের পাশে অকিঞ্চিতকর, অসভ্য, জঙ্গলি ভূত বলে মনে হতে লাগলো তার। বসুন, দাঁড়িয়ে রইলেন কেন? তাকে আপনি আজ্ঞে করছে সুহাস? গ্রামের মেয়ে, কালো মেয়ে, বয়স গড়ানো, আইবুড়ো মেয়ে চম্পিকে এত বড় সম্মান আজ পর্যন্ত কেউ দেয়নি। চম্পির কেবলই মনে হতে লাগলো সত্যি সত্যি এসব ঘটছে তো, নাকি দেওয়ার স্বপ্ন দেখছে সে। পৃষ্ঠা 152। আমরা কখন থেকে আপনার অপেক্ষায় বসে আছি। আমার জন্য এরা অপেক্ষা করছিল, আমার আশায় বসে আছে। চম্পি ভাবলো ঠাট্টা করছে নাকি সুহাস। জানো চম্পি, ঠাকুরপোর ভাই কেমন ধারণা হয়েছিল তুমি আসবে না। সত্যি তাই, আমি কিন্তু সেই রকমই ভেবেছিলুম। সুহাস বাবুরা ভেবেছিলুম বলেন। কলকাতার লোক মাত্রেই নাকি সুন্দরবনের বাঘের মতো হালুম হুলুম খেলুম বলে। চম্পি কথাটা শুনেছিল, দেখলো মিথ্যে নয়। কেন ভেবেছিলুম জানেন? বৌদি জানে। আমি মনে মনে যা আশা করি তা হয় না। আমি খুব আশা করেছিলুম তো আপনি আসবেন বলে। সুহাসবাবু আমাকে আশা করছিলেন? আমাকে? সব মন রাখা কথা। কিন্তু তবুও এমন মন রেখেই বা কটা মিথ্যে কথা কজন শুনিয়েছে চম্পিকে। চম্পি কালো, চম্পি হাতি, চম্পি চোর, এমন অজস্র কঠিন সত্যই সে নিত্যদিন শুনে এসেছে। সত্য তাকে শুধু পীড়া দেয়, যন্ত্রণা দেয়। সত্যের প্রতি কোনো আকর্ষণ নেই তার। সে জানে কলকাতা থেকে আগত এ শিক্ষিত মার্জিত সুবেশ তরুণটি তাকে ডাহা মিথ্যে বলছে। আমার জন্য ওরা আশা করে বসেছিলেন, অপেক্ষা করছিলেন। কি পদের লোক আমি? একেবারে ইংল্যান্ডেশ্বরী? ইংল্যান্ডেশ্বরীর কথাটা এখনো ভোলেননি চম্পি। ছাত্র বৃত্তি পরীক্ষায় প্রশ্ন এসেছিল, দয়াময়ী ইংল্যান্ডেশ্বরী যে পথ দিয়া যাইতেন, সে পথের দুই ধারে আবাল বৃদ্ধ বনিতা তাহার দর্শন লাভের আশায় ঘণ্টার পর ঘণ্টা দাঁড়াইয়া থাকিত। এই ইংল্যান্ডেশ্বরী কে? সেদিন চম্পি জবাবে লিখেছিল মহারানী ভিক্টোরিয়া। এখন সুহাসের কথায় মনে হচ্ছে সেও বুঝি ওই ইংল্যান্ডেশ্বরীর পর্যায়েই উঠে গেছে। ঘণ্টার পর ঘণ্টা ইহারা আমার দর্শন লাভের আশায় অপেক্ষা করছে। আজগুবি আর কাকে বলে? কলকাতার লোক বড্ড চালিয়াত হয়। হোক চালিয়াত, বলুক মিথ্যে, তবুও এ মিথ্যে শুনতে ভালো লাগে। চম্পিকে নিয়ে এক রুচিবান পুরুষের যে মিথ্যে বলবারও ইচ্ছে হয়, চম্পির পক্ষে তাই যথেষ্ট। সুহাসের প্রতি কৃতজ্ঞ হলো চম্পি। তিনি ওর দাম বাড়িয়ে দিয়েছেন। সুহাস যেন নিলামওয়ালার ভাড়াটে খদ্দের, কিনবে না কিন্তু ডাক বাড়িয়ে দেবে। যাকে কানাকড়ির মূল্য কেউ কখনো দেয়নি, তার পক্ষে এটুকুও তো যথেষ্ট। চম্পি খুশি হলো। শৈল বলল, সত্যি ভাই চম্পি, লেখক লোক কিনা? কাল সন্ধ্যের অন্ধকারে তোমাকে তো দেখতে পাইনি, শুধু তোমার হাসি শুনেছে। তাইতেই ঠাকুরপোর আমার কবিত্ব ভাব জেগে উঠেছে। কাল থেকে তোমায় নিয়ে আমাদের দুজনে কেবল কথা হচ্ছে। স্বপ্ন স্বপ্ন, এ শুধু স্বপ্ন। মিথ্যে, এ মিথ্যে, এ ডাহা মিথ্যে। আচ্ছা, এখন এই মুহূর্তে এই অসম্ভব আজগুবি স্বপ্নটা দেখতে দেখতে আমি মরে যাই না কেন? অনেক উপেক্ষা, অনেক অপমান, অবহেলা, ঘৃণা শুয়েও যে কারণে বেঁচেছিলাম, এতদিন মনের গভীরতম কোণায় যে আশাটাকে আড়াল করে পালন করেছিলাম একদিন কিছু পাবো বলে, এমন কিছু যা দিনগত দৈন্য গ্লানি উত্তীর্ণ করে আমাকে পৌঁছে দেবে নতুন এক জীবনের হাটে। নতুন দাম ধরা হবে আমার। আজ যদি তা দৈবাত পেলাম, যদি বাসনা পূরণ এখানেই হয়ে গেল, তবে হে ভগবান, হে মদন মোহন, হে শিবশঙ্কর, হে মা ভগবতী, এতদিন শুদ্ধ চিত্তে তোমাদের যে পুজো করেছি, আজ তার ফল দাও। আমাকে তোমাদের কোলে টেনে নাও। আমার জীবনে আগামীকাল যেন আর না আসে। কালো কালো কালো, আমি কিছু না, কিছু না। এই ভয়ঙ্কর নিষ্ঠুর সত্যের সুতীক্ষ্ণ দাঁতের ফাঁকে
দোহাই তোমার, আমাকে আর ঠেলে ফেলে দিও না। আপনি গান জানেন না? নিশ্চয় জানেন। চম্পি এ কথা শুনতে পেল না, তার মন প্রার্থনায় মগ্ন। তুমি যে দৈবজ্ঞ হয়ে উঠলে ঠাকুরপো, আমাদের গ্রামে ওই জাত কিছু জানে। পৃষ্ঠা 153। চম্পির কানে এ কথাও পৌঁছল না। সে দেখল সুহাস আর শৈল ধীরে ধীরে তার কাছ থেকে পিছিয়ে যাচ্ছে। কথা বন্ধ হয়ে গেল ওদের, বোবাদের মতো শুধু ঠোঁট নেড়ে যাচ্ছে এখন। ওরা অনেক দূরে চলে গেছে, জানলার বাইরে শূন্যে ভাসছে। প্রখর আলো ঘিরে রয়েছে ওদের। ওর দিকে আঙুল দেখাচ্ছে মাঝে মাঝে, হাসছে। না, সুহাসের চোখে, শৈলদির চোখে বিদ্রুপ নেই, অবজ্ঞা নেই। কি যেন তাকে বলল সুহাস, আবার বলল। ওর চোখে বিস্ময়, শৈলদিও তাকে কি যেন বলছে। আবার বলল, আবার আবার। বোবা হয়ে গেল নাকি দুজনে? না, শুধু ওরা নয়, সমস্ত জগৎ থেকেই শব্দ লুপ্ত হয়েছে। আর কেউ তাকে কুকথা শোনাতে পারবে না, পারলেও সে শুনতে পারবে না। বেশ হয়েছে। নিঃশ্বাসটা কখন যেন ফুরিয়ে এসেছে। যাক ফুরিয়ে, শব্দ যাক, বাতাস যাক, শৈলদি, সুহাসবাবু, যুথি, বাবা মা, এই সংসার জগৎ এই মুহূর্তে ফুরিয়ে যাক। চম্পিও যাক, আর কিছু চাই নে তার। কিন্তু বড় কষ্ট, বড় কষ্ট। বাতাস, বাতাস। একই হলো, একই যন্ত্রণা বুকে। বিরাট একটা পাষাণ তার শ্বাসনালীর মুখে আটকা পড়েছে। উঠছে না, সেটা উঠছে না। থেকে থেকে সহস্র বর্ষা যেন চম্পির হৃৎপিণ্ডে একসঙ্গে খোঁচা মারছে। উফ উফ। চম্পি কি তবে মরছে? এই কি মৃত্যু? এত যন্ত্রণা? না না, তবে সে মরবে না। মরতে চায় না, চায় না, চায় না। যন্ত্রণার গভীর খাদে পা ফসকে পড়ে গেল চম্পি। সুহাসবাবু, সুহাসবাবু, হাতটা বাড়িয়ে দিন, আপনার হাতখানা। তারপর তারস্বরে চম্পিক যেন ডাকলো, কিন্তু সুহাস তো শূন্যে ভাসছে। অত তাড়াতাড়ি এগিয়ে আসতে পারছে না। অবশেষে আসতে পেরেছে সুহাস। হাতখানা বাড়িয়েও দিল চম্পির দিকে, কিন্তু চম্পি সেটা ধরবার আগেই সুহাস উল্টে গেল। চম্পিও সাঁত করে তলিয়ে গেল অন্ধকারে। পৃষ্ঠা 153, পঞ্চম অধ্যায়। খুব উঁচুতে, খুব উঁচু আকাশের কোল ঘেঁষে একখানা সাদা মেঘ ভাসছিল, দুধের মতো ধপধপে সাদা, আর তার চারপাশে ঢেউ তোলা তোলা ঝালর। মেঘখানা নিচে নামতে লাগলো, নামতে 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 চম্পির একেবারে মাথার উপরে এসে থেমে গেল। কে যেন তার চার কোনায় দড়ি বেঁধে টান টান করে টাঙিয়ে রেখেছে, ঠিক যেন একখানা মশারির চাঁদোয়া। ও মা, মশারিই তো, পরিষ্কার ধপধপে একটা ঝালরদার মশারি, নেটের মশারি। তাদের বাড়ি লালচে লালচে ময়লা চিমসে গন্ধওয়ালা মশারি নয়, যার সর্বাঙ্গে নানা রঙের তালিমারা, যার জায়গায় জায়গায় ঝুঁটি বাঁধা, যার চার কোনায় ছাড়পোকা মারার রস আর গন্ধ জমা হয়ে আছে। সে মশারি নয়, একটুও ভ্যাপসা গন্ধ নেই। ভাঁজ করা নেটের ফুটোগুলো যেন বিলাতি চিনির চৌকো শক্ত দানার মাপে মাপে কাটা। এ মশারিতে কারা শোয়? সেই তারা, ছোট্টবেলায় ঠাকুমার কোলে শুয়ে যাদের গল্প শুনেছে চম্পি, সেই শঙ্খমালা, কাঞ্চনমালা, মণিমালা, রাজকন্যারা। সোনার পালঙ্কে, পালকের নরম বিছানায় তারা শুয়ে থাকে। শিয়রে ঘৃতের প্রদীপ জ্বলে। কালপরি, নিদ্রাপরি পুরীর উপর উড়াল দিয়ে যেতে যেতে রাজকন্যার রূপ দেখে থমকে যায়। বলা বলি করে, এই রাজকন্যার যোগ্য বর উজানি নগরের সেই রূপকুমার। চল আজ মিলন ঘটাই। এই বলে তারা রাজকন্যার চোখে ঘুমের কাজল পরিয়ে পালঙ্ক সমেত তাকে নিয়ে হাজির করে রূপকুমার রাজপুত্রের দেশে। এ মশারি সে রাজকন্যা রাজপুত্রদের মশারি। চম্পি এখানে এলো কি করে? সে চোখ ঘুরোতে আরেক জোড়া ব্যগ্র চোখে তার দৃষ্টি আটকে যায়। এ চোখ চম্পির চেনা, স্বপ্নেই যেন এ মুখ সে দেখেছে। স্বপ্ন ছাড়া এমন সুন্দর একখানা মুখকে তার সান্নিধ্যে আর কে আনবে? এখনো সে স্বপ্নই দেখছে। চম্পিকে চাইতে দেখে সুন্দর মুখখানা হাসিতে ভরে গেল। দুর্ভাবনা মাখা আয়ত দুটো চোখ নিমেষে পরিষ্কার হয়ে গেল। মুখের হাসি চোখেও ছড়িয়ে পড়ল। তার হাতে একখানা পাখা ছিল। পৃষ্ঠা 154।
সে প্রাণপণে বাতাস করছিল। তার হাতের মুঠোয় শক্ত করে ধরা পাখার ডাঁটের উপর নজর পড়ল চম্পির। বেশ নরম বিছানায় সে শুয়ে আছে। পালকের গদি কি এমনি নরম হয়? সে হাসি হাসি মুখের দিকে চেয়ে চম্পির ঠোঁটেও এক হাসি ফুটে উঠল। চম্পি সে হাসি দেখতে পেল না, দেখছিল তাকে, ও হাসি যার চোখে রামধনুর তরঙ্গ ফুটিয়ে তুলল। এই যে বৌদি, ইনি চোখ মেলেছেন। চম্পি রিনরিনে মেয়েলি এক গলায় একরাশ উদ্বেগ ফুটে উঠতে শুনল। সঙ্গে সঙ্গে দেখল ও দুটি চোখ থেকে রামধনু রং নিমেষে মিলিয়ে গেল। দুটি উজ্জ্বল চোখের তারা তার দিকে সন্ধানী দৃষ্টি ফেলে চেয়ে রয়েছে। এ চোখ তো সে চেনে, এ মেয়েলি গলাও সে চেনে। এ তো সুহাসবাবু। সুহাসবাবু তার দিকে এমনভাবে চেয়ে আছেন কেন? সে সুহাসবাবুকে এত কাছে আসতে দিয়েছে কেন? বিব্রত হলো চম্পি। ছি ছি, তাড়াতাড়ি উঠতে গেল সে। সঙ্গে সঙ্গে সুহাস তার কপালে হাত দিয়ে শুইয়ে দিল। চম্পির সারা শরীরের উত্তাপ ঢেউ ভেঙে পড়ল। ব্যাপার কি? সে কোথায়? উঠো না মা, এখন উঠো না। এত গরমে এতখানি পথ এসেছো তো, তাই বোধহয় মাথাটা ঘুরে গিয়েছিল। শুয়ে থাকো এখন, আমি একটু গরম দুধ পাঠিয়ে দিই। ফুলু কাকিমার গলা। হ্যাঁ, ওই যে তিনি চেয়ারে বসে আছেন, এই যে শৈলদি তার হাঁটুর কাছে। সে মূর্ছা গিয়েছে নাকি? ছি ছি ছি, কি কাণ্ড! ফুলু কাকিমা উঠে গেলেন। শৈল বলল, আমি আর ঠাকুরপো নিজের মনেই বকে যাচ্ছি। ও একটা কথারও জবাব দেয় না। আমি বলি, হলো কি? শেষে এই কাণ্ড! বাবা, আমি তো ভয়ে মরি। সুহাস বলল, ভয়ে মরার একটা সুবিধে আছে, হাতে ব্যথা হয় না, কিন্তু বাতাস করতে করতে আমি যে মারা পড়লাম। সুহাস হাতের অদ্ভুত মুদ্রা করে বোঝালো ও দুটোর আর কিছু নেই। বেচার মুখে বলল, আগে জানলে আমিও ভয়েই মরার চেষ্টা করতাম, হাত দুটো বাঁচত। সুহাসের কথায় সবাই হেসে উঠল। চম্পি লজ্জা পেল, তবু সেও হাসল। বলল, আমি এবার উঠবো। সুহাস বলল, উঠবেন উঠুন, কিন্তু দোহাই আর পড়বেন না যেন। আবার যদি পড়েন আমি কিন্তু আর পাখা ঠেলতে পারবো না। চম্পি সলজ্জ ভাবে উঠে পড়ল। মুখ নিচু করে বসে বসে সে ঘামতে লাগলো। সত্যি বড় রকমের একটা কেলেঙ্কারি সে করে ফেলেছে। কেন সে অজ্ঞান হয়ে পড়ল? ছি ছি। শৈল সুহাসকে ধমক দিল। ও কি ভাই ঠাকুরপো, ওভাবে কাউকে বলে নাকি? ছি না ভাই চম্পি, ওর কথায় কিছু মনে করো না। ঠাকুরপোটা ওই রকমই, রাত দিন সকলের পেছনে লেগে আছে। সুহাস হাসতে হাসতে বলল, তবেই তো আমার গুণের কথা সবই শুনে ফেললেন, আর বাকি রইল না কিছু। বৌদির কথা শুনে এখন আমার ধারণা হচ্ছে আপনার গুণপনার যে ফিরিস্তি বৌদি দিয়েছে সেটাও বোধহয় সেই রকমই সত্যি। চম্পি সুহাসের কথা শুনে হকচকিয়ে শৈলর দিকে চাইল। ওর বিব্রত চোখ মুখ যেন বলে উঠল, কি বলেছ শৈলদি? কি বলা বলি করছিলে তোমরা? চম্পির বুক ধুকপুক করতে লাগলো। বিশেষ করে এখন মনে পড়তে লাগলো সে এত বয়স পর্যন্ত যেসব দোষ, যেসব ত্রুটি করেছে, সেই সব অপরাধগুলোর কথা। টুনির সে কাঁচির ব্যাপারটা কি শৈলদি জানে? ওরা কি তখন এখানে ছিল? না থাকলেই বা কি, টুনি হয়তো চিঠি লিখে জানিয়েছে শৈলদিকে। এক মুহূর্তের লোভে চম্পি সেদিন যে কত গুরুতর এক অপরাধ করেছিল আজ এখন এই ঘরে সুহাসের সামনে বসে বুঝতে পারছে। সুহাসবাবু কি সে কথা জেনে ফেলেছেন? কি ভাবছেন তাকে? আপনার গুণপনার যে ফিরিস্তি বৌদি দিয়েছে। কেমন মিহি করে বলল সুহাস। পৃষ্ঠা 155। কি কি ফিরিস্তি দিয়েছে? সে বাবার গলার কাঁটা হয়ে বসে আছে, বারে বারে তার সম্বন্ধ আসছে আর ভেঙে যাচ্ছে। সে কালো, তাই কেউ পছন্দ করছে না। সে অপরাধ কি আমার? সুহাসের কাছে সে আবেদন করলো। আর কি বলেছে শৈলদি? কি বলতে পারে আর? সে ঝগড়াটে, যদি মুখ খুলে একবার, কেউ তার মুখের সামনে নাকি দাঁড়াতে পারে না। সত্য বটে, সে অন্যায় কথা সহ্য করতে পারে না, অপমান তার খুবই বাজে, জবাবও দেয়। তা বলে সে গায়ে পড়ে তো কাউকে কিছু বলতে যায় না, বলে না। এই গ্রামের অন্যেরাই বরং সে ব্যাপারে পটু। মর্মান্তিক অপমান তাকে কেউ করলে সে তাকে অল্পে ছেড়ে দেয় না। আপনি কি করেন? আপনি কি করেন যদি কেউ আপনাকে অপমান করে? সুহাসকে সে জিজ্ঞাসা করলো মনে মনে। এই গ্রামের লোক তাকে কি চোখে দেখে সবটা না জানলেও সে সম্পর্কে চম্পির নিজস্ব একটা ধারণা আছে। এ তার হীন মন্যতা, আর সেটা সে মেনেই নিয়েছে। কিন্তু সুহাসও কি সেই চোখে তাকে দেখছে?
সেই সুহাস, যে কলকাতা শিক্ষিত মার্জিত ছেলে, যে তাকে আপনি বলে সম্মান দেখায়, জীবনে প্রথম একজন তাকে সম্মান দেখাচ্ছে, যে তাকে পাখার বাতাস করছে, যে উদ্বিগ্ন চোখে তার মুখের দিকে চেয়েছিল। উঠবেন না, উঠবেন না, আহ, এই স্বর সে জীবনে ভুলবে না। সুহাস তার কপালে হাত দিয়ে আবার বিছানায় শুইয়ে দিয়েছিল। স্পর্শটা চম্পির কপালে অকস্মাৎ জীবন্ত হয়ে উঠল। সুহাস কি এখনো ওখানে হাত দিয়ে আছে? ওর হাতটা কোমল না কর্কশ? জীবনে আর একবার সে পরপুরুষের স্পর্শ পেয়েছিল। চাকলার কাছারিতে বাসন্তী পুজোর বিসর্জনের ভিড়ে কোন এক বদমাইশ লোক তার গাল টিপে দিয়েছিল। সে তাকে দেখেনি, অনুভব করেছিল কি কর্কশ লোকটার হাতটা। সুহাসের হাত কেমন সে খেয়াল করেনি, কিন্তু সে স্পর্শের যে অনুভব তার দেহে লেগে রয়েছে সেটা আদৌ বিরক্তিকর নয়। হ্যাঁ, যে সুহাস তার মুখের দিকে চেয়েছিল সে তাকে খারাপ ভাবুক, চম্পির মন তা চায় না। সুহাস তার জন্য অপেক্ষা করেছিল। কি বাজে কথাই না বলতে পারেন সুহাস বাবু, কিন্তু দুটি উদ্বিগ্ন চোখ মেলে তার দিকে যে চেয়েছিল সুহাস। শৈল বলল, এই তো চম্পি আছে, তুমি ওকেই জিজ্ঞেস করো না আমি বাজে কথা বলছি কিনা। ভারী সুন্দর গলা চম্পির, কি ভালো যে গায়। সুহাস বলল, আমাদের কি সে সৌভাগ্য হবে? সুহাস তার মুখের দিকে কতক্ষণ চেয়েছিল। শৈল বলল, চম্পি ভাই একখানা গান শোনাবে? ব্র্যাকেটে, যতক্ষণ সে অজ্ঞান হয়েছিল ততক্ষণ। আচ্ছা, কে ওকে শুইয়ে দিল বিছানায়? সুহাস বাবু কি? সুহাস বলল, গাইতে পারবেন কি? ওর শরীরটা বিশেষ ভালো নয় বলেই মনে হচ্ছে। ব্র্যাকেটে, নিশ্চয়ই সুহাস। সুহাস ছাড়া তারা এত বড় গতরখানা কে আর তুলতে পারে বিছানায়? চম্পি তো একটা হাতি, একটা ঢেঁকি। শৈল বলল, চম্পি, ও চম্পি। ব্র্যাকেটে, যত্ন করে তাকে তুলেছে সুহাস, যত্ন করে বিছানায় শুইয়ে দিয়েছে, যত্ন করে পাখার বাতাস করেছে। চম্পি, ও চম্পি, কি ভাই কথা বলছো না কেন? ব্র্যাকেটে, যত্ন যত্ন যত্ন। সুহাসের মতো একটা লোক তার মতো নগণ্য একটা মেয়ের জন্যে এত কষ্ট স্বীকার করেছে। আমি কি তার যোগ্য? এ কিন্তু সত্যি নয়, আমি বলছি সত্যি নয়, এ এক মায়ার খেলা। এই এই, কি হয়েছে আপনার? সুহাস হঠাৎ চম্পির দুই ডানা ধরে জোরে ঝাঁকানি দিল। চম্পি সম্বিত ফিরে পেল। এ কি ব্যাপার? সুহাস বলল, কি আবার শরীর খারাপ করছে নাকি? পৃষ্ঠা 156। চম্পি তাড়াতাড়ি বলে উঠল, না না। শৈল বলল, তবে খুব দুর্বল লাগছে বুঝি? চম্পি তাড়াতাড়ি মাথা নাড়ল, হ্যাঁ। সুহাস বলল, বৌদি তুমি শিগগির দুধটা নিয়ে এসো। শৈল বলল, ঠিক বলেছ। শৈল ঘর ছেড়ে চলে যাবার পর চম্পি বুঝলো একা ঘরে সে আর সুহাস। না না, ছি ছি, কি বিচ্ছিরি। তক্ষুনি চম্পিও ঘর ছেড়ে বেরিয়ে যেতে পারলে যেন বাঁচে, কিন্তু সে সাহস পেল না। সত্যি তার তখন বেশ একটু দুর্বল লাগছে। উঠতে গেলে যদি কিছু হয়ে যায় আবার, তাহলে এই ফাঁকা ঘরে সুহাস আবার। না না, তার চেয়ে বসেই থাক চম্পি। কিন্তু তাতেও যে প্রবল অস্বস্তি লাগছে তার। কান মুখ ঝাঁঝা করছে, ধুকপুক করছে বুক। চম্পি ঘামতে লাগলো। সে সুহাসের দিকে না চেয়েও বুঝলো সুহাস তাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। একটু আড়াল পেলে চম্পির যেন সুবিধে হতো, কিন্তু তার আর সুহাসের মধ্যে কোনো আড়াল নেই। ফাঁকা মাঠে প্রখর সূর্যের আলো যেমন আপন বিক্রমে ঝরে পড়তে থাকে, চম্পির দেহের উপর তেমনি ভাবে যেন সুহাসের দৃষ্টি ঝাঁপিয়ে ঝাঁপিয়ে পড়ছে। ভিতরে পরার জামা চম্পির নেই। হঠাৎ তার মনে পড়ল, একটা ছিল, ছিঁড়ে গেছে। সে তো জানতো না সুহাস বলে এমন একজন কেউ এই পৃথিবীতে আছে। সে তো জানতো না তাকে এমন অরক্ষিত ভাবে সেই সুহাসের প্রতিরোধহীন দৃষ্টির সামনে পড়তে হবে। আগে জানলে সে হয়তো আসতোই না। যদিও আসতো, তবে সতর্ক হয়েই আসতো। অন্তত কাকিমার জামাটা পরে আসতো। শুধু সেমিজে তার যেন লজ্জা ঢাকছে না। কাপড়ের আঁচল দিয়ে সর্বাঙ্গে ঢেকে বসেছে, তবুও না। কি বিপত্তিতেই না সে পড়েছে। শৈলদী বা আসছে না কেন? তার যাবারই বা দরকার ছিল কি? সত্যি আপনার চেহারাটায় কিন্তু শিল্পী শিল্পী ভাব আছে। সুহাসের হঠাৎ মন্তব্যে চমক খেয়ে চম্পি তার দিকে চাইল। সুহাসের চোখে কিন্তু ঠাট্টা নেই, সে রামধনুর পায়াও নেই। এ চোখের দিকে তবু চাওয়া যায়। সুহাসের কথা সে বুঝল না।
শিল্পী কথাটার কি মানে সে তো জানে না, কখনো শোনেনি। এসব হয়তো কলকাতার কোনো কথা। শিল্পী শিল্পী ভাব, কথাটা শুনে তার পিলসুজের কথা মনে পড়ল। সে কি পিলসুজ? সে কি তবে পিলপে? চম্পি পিলসুজের সঙ্গে তার চেহারাটার কল্পনা মিলিয়ে নিল। ধ্যাত, হাসি পেল তার। আর আশ্চর্য, এই দুঃসহ অস্বস্তি অনেকখানি কমে গেল। সুহাস বলল, কি গান জানেন আপনি? কি গান আবার? সে কি কাউকে শোনাবার মতো নাকি? গ্রামের মেয়েদের মধ্যে সে আগে তার গান শোনাতো, যা শুনতো তাই গাইতে পারত। শুধু এক বষ্টুমির কাছ থেকে গোটা কতক পদাবলী কীর্তন যত্ন করে শিখেছিল। আর মেজো কাকার কাছে যশোরে গিয়ে একবার মাস 5 ছিল, তখন কাকার কলের গান থেকে কিছু গান শিখে এসেছিল। তাই তখন গাইতো চম্পি। তখন তো সে যুথির চেয়েও ছোট। বার কয়েক বাসর ঘরে গাইবার জন্য তার ডাক পড়েছিল, গেয়েও ছিল। খুব প্রশংসা পেয়েছিল নয়ন, বন্যার, কমলার বরের কাছ থেকেও। ওরা কেউ গানের গও জানত না, তবু এই নিয়ে এককালে গর্ব করত চম্পি। ভগবান তার শাস্তি দিচ্ছেন। ওরা সবাই কবেই শ্বশুর ঘর করতে চলে গেছে, আর গুণবতী চম্পি থুবড়ো হয়ে এখনো পড়ে আছে গ্রামে। গান অনেকদিন বন্ধ হয়ে গিয়েছে তার। শৈলদী বুঝি সেই কথাই বলেছে সুহাসকে। হা আমার কপাল! তবুও তো শৈলদী একমাত্র মনে রেখেছে সে কথা। তার কলকাতার দেওরের কাছে বলেছে। সুহাস আন্তরিকভাবে আগ্রহ দেখাচ্ছে, আর কারো বোধহয় মনেই নেই। চম্পি নিজেও তো ভুলে গিয়েছিল। সে কেমন এক অদ্ভুত প্রেরণা পাচ্ছে যেন। প্রাত্যহিক জীবনের ব্যর্থতা, হতাশা, সংকীর্ণতার গণ্ডি থেকে তার হাত ধরে কে যেন মহত্তর কোনো এক জায়গায় তুলে নিয়ে যেতে এসেছে। সে যেন বাক্সের কোণে বহুদিন পড়ে থাকা একটা পয়সা। পৃষ্ঠা 157। এক পিঠ যার তেলা ঘষা। এতদিন এই পিঠটা দেখেই সবাই তার মূল্য নির্ধারণ করেছে। আজ শৈলদী এসে যেন সেটা উল্টে দিল। দেখা গেল ও পিঠটা একেবারে অক্ষত রয়েছে, ছাপটা পরিষ্কার পড়া যায়। তাই দেখে সুহাস যেন ভরসা দিচ্ছে ও পয়সা একেবারে অচল নয়, চলতেও পারে। তাই যেন সে নেড়ে চেড়ে দেখছে তাকে। চম্পির মতো মেয়ের পক্ষে তাই বা কম কি? সে সলজ্জ হেসে মৃদুস্বরে বলল, শৈলদী খুব বাড়ায়ে বলিছে। সুহাস বলল, যাক, কথা যখন ফুটেছে তখন সুর বেরুবার ভরসাও আছে। সুহাস এবার হেসে উঠল। শৈল দুধের বাটি নিয়ে ঢুকে পড়ল। টেবিলের উপর সেটা রেখে বলল, কি ভাই, হাসি কেন? আমি বাদ পড়লাম বুঝি? সুহাস হাসতে হাসতে বলল, না বৌদি, বাদ যাতে না পড়ো, এতক্ষণে তো তারই ব্যবস্থা হলো। ওর মুখে কথা ফুটেছে। শৈল ঘরে ঢুকবার সঙ্গে সঙ্গে চম্পির সংকোচ অনেকখানি কমে গেল। তার সহজ সত্তাটা সে ফিরে পেল। এতক্ষণ পরেই তার মনটা সজীব হয়ে উঠল। শৈল বলল, বেশ হয়েছে চম্পি ভাই, তুমি দুধটুকু খেয়ে নাও। চম্পি বলল, না না শৈলদি, দুধ খাবো কি? কিছুতেই সে দুধ খেল না। সে এখন যথেষ্ট সুস্থ হয়ে উঠেছে। অসুস্থই বা কখন ছিল? কেন যে হঠাৎ অমন ভিড়বি খেলো সে নিজেই জানে না। শৈল বলল, একখানা গান তবে শোনাও ভাই। ঠাকুরপো কলকাতার লোক, আমার বাপের বাড়ি যে ফেলনা নয় একটু বুঝে যাক। আমাদের তো ভগবান মেরে রেখেছেন, গলা দিয়ে হাঁড়ি চাচার আওয়াজ ছাড়া আর কিছু বেরোয় না। না না শৈলদী, সেসব কি আজকের কথা? গানটান মাথায় উঠিছে অনেক দিন। মাথা থেকে গলার দূরত্ব খুব বেশি তো নয়। আর তাছাড়া কোনো জিনিস ওঠাতেই যা কষ্ট, নামাতে তেমন কষ্ট নেই। নিন, চট করে নামিয়ে ফেলুন। কোনো ওজোর খাটল না চম্পির। তখন গাইতেই মনস্থির করল। অকস্মাৎ তার প্রাণে প্রবল উৎসাহের জোয়ার এলো। অনেকগুলি গান বিস্মৃতির তলা থেকে একসঙ্গে হুটোপুটি করে উঠে এলো। একটা উত্তেজনার কম্পন ছড়িয়ে পড়ল তার দেহে। সুহাস সামনে বসে আছে, পাশে শৈলদী। শৈলদী তার দিকে চেয়ে আছে। সুহাসবাবু তার দিকে চেয়ে আছেন। সুহাসবাবুর চোখে সাগ্রহ প্রতীক্ষা। কলকাতায় কত ভালো ভালো গান হয়, কত ভালো গান শোনেন সুহাসবাবু। সে তাকে কি গান শোনাবে? তার গান শুনে মনে মনে তিনি হাসবেন, বন্ধু বান্ধবদের কাছে ঠাট্টা করবেন। ভয় পেয়ে গেল চম্পি, বিব্রত হয়ে পড়ল। মুহূর্তের মধ্যে সব গান সে ভুলে গেল। তার মাথা খালি হয়ে গেল। একটা গানের একটা কলি, একটুকু সুরও সে মনে করতে পারল না। আর সামনে পেছনে আশেপাশে আর কিছু নেই। এই ঘর নেই, শৈলদী নেই, সে নেই, কেউ নেই।
আছে শুধু দুটি উজ্জ্বল চোখের স্থির প্রতীক্ষা। এ দুটি চোখের ইচ্ছা সে পূর্ণ করতে পারছে না, পারবে না, কখনো পারবে না। চোখ বুজে নিশ্চল হয়ে বসে রইল। গানগুলো বিদ্যুৎ বেগে ছুটোছুটি করতে লেগেছে। চম্পি প্রাণপণে হাতড়াচ্ছে অন্ধের মতো। আবছা আবছা ভেসে উঠছে, আবার টুপ করে ডুব দিচ্ছে অন্তহীন বিস্মৃতির গহ্বরে। কাউকে সে ধরতে পারছে না। চম্পি হার মানল, অসম্ভব, হবে না। সে যখন হাল ছেড়ে দিয়েছে, হতাশ হয়ে পড়েছে, এমন সময় একটা সুর গুনগুন করে ধরা দিল তার কাছে। একটা গান মনে পড়ল তার। সে গাইল, মাধব বহুত মিনতি করি তোয়, দেই তুলসী তিল, এ দেহ সমর্পিলু দয়া জন, ন ছড়বি মোয়। বিদ্যাপতির পদ। অনন্ত অষ্টমী শিখিয়েছিল তাকে। পুঞ্জীভূত যে আকুতি জমেছিল, আত্মসমর্পণের যে তীব্র আশা লালিত হয়েছিল চম্পির মনে, অতি সযত্নে, অতিশয় গোপনে গানের পাখায় বেঁধে চম্পি আজ তাকে মুক্ত করে দিল। তার বুক থেকে একটা ভার যেন একটা পাষাণ নেমে গেল। চম্পির মন ভরে উঠল আনন্দে, দু চোখের কোণ বেয়ে ধারা নামল। পৃষ্ঠা 158। সুহাসের উচ্ছ্বসিত প্রশংসায় যে খাদ নেই, চম্পি এক নজর তার চোখ দেখেই বুঝতে পেরেছিল। সেই রহস্য চপল চোখ দুটো মুগ্ধ হয়ে গভীর প্রশান্তিতে এক জায়গায় দাঁড়িয়ে পড়েছিল। রামধনু রঙের অদ্ভুত দুটি খেলে বেড়াচ্ছিল দুটি উজ্জ্বল তারায়। চম্পিকে আর কিছু বলার দরকার হয়নি, বোঝাবার দরকার হয়নি। সে আপনা থেকেই বুঝতে পেরেছিল এর অর্থ কি। চম্পির খুব ভালো লাগছিল। এই অনুভূতিটা সে আগে কখনো পায়নি। সুহাসের প্রশংসা, সত্যিকারের প্রশংসা পাওয়া সহজ কাজ নয়। ওরা কলকাতার লোক, কত ভালো ভালো গান শুনেছেন। তা সত্ত্বেও সুহাসের, মানে সুহাসবাবুর ভালো লেগেছে তার গান। একটা শেষ হলে আরেকটা শুনতে চেয়েছেন। সেও গেয়ে গেছে মনের আনন্দে। 4-5টা গান গেয়ে ফেলেছিল চম্পি। কলকাতায় থাকলে আপনার অনেক আদর হতো, সুহাস গদগদ হয়ে বলেছিল গান অনেকেই গায়, অনেকেই শেখে, কিন্তু আপনার মতো গলা কজন পায়? এত দরদ কতজনের থাকে? আপনার মতো এমন সুন্দর গলার জন্যই বোধহয় এসব গান সৃষ্টি হয়েছিল। প্রশংসার ভারে নুয়ে পড়েছিল চম্পি। খুশিতে আর লজ্জায় সে মুখ তুলতে পারেনি, তবু তার আকাঙ্ক্ষা মেটেনি। বলুক বলুক সুহাস, আরো কিছু বলুক। সে যেন ঠিক রজনীগন্ধার ডাঁটা, ফুলের ভারে নুয়ে পড়েছে, তবু ফুল ফোটাবার আকাঙ্ক্ষা ছাড়ছে না। এ একটা আশ্চর্য দিন। চম্পির জীবনে এমন দিন আর আসেনি। শুয়ে শুয়ে চম্পি ভাবতে লাগলো, ঘুম আসছে না তার। রাত কত হলো কে জানে। জুথি আর সে খাটের উপর শুয়ে আছে। জুথির কাছে শুতে আজ আর তেমন অস্বস্তি লাগছে না। জুথিকে পছন্দ করে যাবার পর থেকে সে মনে মনে জুথিকে তীব্র ঈর্ষা করে এসেছে। জুথির কাছে তার যেন চরমতম পরাজয় হয়েছিল। আজ এখন তার আর তেমন কোনো আক্রোশ নেই। যারা জুথিকে পছন্দ করে গিয়েছিল তারা তো অজগ্রামেরই লোক। এখন সে কথা মনে পড়ছে চম্পির। সুহাসের মতো মার্জিত, ভদ্র, শিক্ষিত লোককে মুগ্ধ করতে পেরেছে চম্পি। জুথি পারত না। অনেক বড় জয় তার হয়েছে। কলকাতায় থাকলে আপনার অনেক আদর হতো। কি সুন্দর কথাটা। কলকাতা যে সুন্দর জায়গা। সেজ কাকারা থাকেন। সেজ কাকিমা ওকে তো নিয়ে যেতেও চেয়েছিলেন। সেই যখন তার জলপানি পাওয়ার খবরটা বেরিয়েছিল, তখন সে বেশ ছোট, বছর 10 বয়স হবে তার। মা যেতে দিল না। মাকে ছেড়ে যাবার কথা ভাবতে তখন তারও খারাপ লেগেছিল, মন কেমন করেছিল। তাছাড়া মা আবার সেজ কাকিমাকে দেখতে পারত না। মা বলেছিল, তোর সেজ খুড়ির বাঁদরির দরকার পড়েছে, তাই তোকে নিতে চায়। এই কথা শুনে সেও তখন সেজ কাকিমার উপর রেগে গিয়েছিল। কলকাতায় থাকলে আপনার অনেক আদর হতো। ইস, কি বোকামি না করেছে চম্পি। কেন তখন গেল না? চম্পির মনটা আজ হায় হায় করে উঠল। কলকাতা তার জীবনে যে এত বড় হয়ে উঠবে সে কথা চম্পি তো আজ দুপুর পর্যন্ত বুঝতে পারেনি। সুহাসকে দেখার আগে পর্যন্ত না। সুহাস যে কলকাতার বাসিন্দা, সে কলকাতা উপযাজক হয়ে চম্পিকে প্রবেশাধিকার দিতে চেয়েছিল। সাধা নিমন্ত্রণ উপেক্ষা করেছে চম্পি। আজ আর তা হা হুতাশ করা ছাড়া উপায় কি? না হয় সে বাদী হয়েই থাকতো। এখানেই বা সে কি? বাদী তো।
তবু কলকাতায় গেলে সে না হয় কলকাতার বাদী হতো, কিন্তু লেখাপড়াটা হতো তার, গানটা শিখতে পারত, সেলাই শিখত, এমন অসহায় অবস্থা হতো না। আর কিছু যদি নাও হতো, সেজ কাকিমার বোনের মতো চাকরি করতে পারত সে কোনো স্কুলে। এই গ্রামের মতো খারাপ জায়গা কলকাতা নয়। পান থেকে চুন খসলে নিন্দে হয় না কারো। গ্রাম কি দেয়, কি দিতে পারে? কোনো ভালো শিক্ষা? এক কণাও না। দিতে পারে শুধু নিন্দে, কলঙ্ক। এই দুটো সামগ্রী দেদার ফলে গ্রামে। অকাতরে গ্রামের লোক তাই দুহাতে বিলোয়। আর কলকাতা? কলকাতা গুণের আদর করে। সেই কলকাতার ডাক শুনেও শোনেনি চম্পি। তাই এই গ্রামের দম আটকানো প্রকৃতি তাকে ক্রমশ ঠেলতে ঠেলতে এক পাঁচিলের গায়ে এনে ঠেসে ধরেছে। আর এগোবার পথ নেই তার, অথচ একদিন এই গ্রাম ছাড়তে হবে ভেবে তার প্রাণ আকুল হয়ে উঠেছিল। কলকাতায় থাকলে আপনার অনেক আদর হতো। পৃষ্ঠা 159। আমার অনেক আদর হতো। সুহাসবাবুর চোখে আমার দাম আরো বাড়ত। সুহাসবাবুর সঙ্গে আমার দেখা হতো কি করে? কেন? শৈলদি বুঝি তার বাড়িতে আমাকে নিয়ে যেত না? না হয় সেজ কাকিমার বোন মনিকা মাসির সঙ্গে আমি একদিন যেতাম। তখন আমার পেটেও তো কিছু বিদ্যে থাকতো। সুহাসবাবুর সামনে এমন জবুথবু হয়ে বসে থাকতাম না নিশ্চয়ই। দু কথা গুছিয়ে বলতে পারতাম। এখন যে ওর সামনে মুখ খুলতে পারি নে, লজ্জায় প্রায় মরে যাই, সে তো আমি কিছু জানি নে বলে। আজ সুহাসবাবু তাকে যখন এগিয়ে দিতে চাইলেন, চম্পি অমনি শিউরে উঠেছিল। কেন? সে কি চায়নি সুহাসবাবু তার সঙ্গে আসুক? সে এখন মনে করতে পারছে না তখন তার মন কি চাইছিল। অমন একটা আশ্চর্য সম্ভাবনার কথা ভেবে সে মনে মনে এমনই উত্তেজিত আর সঙ্গে সঙ্গে বিব্রত হয়ে উঠেছিল যে সে সময়ের কথা তার স্পষ্ট মনে নেই। কিন্তু এখন সুহাসবাবু নেই, তার উত্তেজনা নেই, সে একটুও বিব্রত বোধ করছে না। এখন তার মনে হচ্ছে সুহাসবাবু তাকে এগিয়ে দিতে এলে সে খুব খুশি হতো। কিন্তু এই গ্রামে হতচ্ছাড়া জায়গায় কি তা হতে পারে? সর্বনাশ! কাল থেকে তাহলে কি গ্রামে আর কান পাতা যেত? তার নিন্দায় আকাশ বাতাস ভরে উঠত না? তাই তো সে সুহাসবাবুর প্রস্তাবে শিউরে উঠেছিল, একাই চলে এসেছে। কলকাতা হলে সুহাসবাবু নিশ্চয়ই তাকে সেজ কাকার বাসায় অক্লেশে পৌঁছে দিতে পারতেন, কেউ কিছু মনে করত না। গ্রামে আর কলকাতায় কি প্রকাণ্ড তফাৎ! সেই পার্থক্যটা চম্পি খুঁটিয়ে খুঁটিয়ে খতিয়ে দেখতে লাগলো। ফুলু কাকিমা আর তার মায়েতে যে তফাৎ, শৈলদি আর টুনিতে যে তফাৎ, সুহাসবাবু আর এই গ্রামের গা খালি ভুড়িদার পান বিড়ি ফোঁকা বিষ্ণুপদ, অভয় আর ছনে ঘোষে যে তফাৎ, কলকাতা আর তাদের গ্রামেরও তফাৎ ততটাই। এক লহমায় শৈল দিদিদের পরিচ্ছন্ন সংসারটার যে ছবি দেখে নিয়েছে চম্পি, তার সঙ্গে নিজেদের সংসারটা মিলিয়ে দেখতে লাগলো। শৈল দিদির পায়ের নখের যোগ্যও নয় তারা, একটা ঝকঝকে তকতকে সাজানো ময়ূরপঙ্খী নাও, আর অন্যটা শতচ্ছিদ্র কতকুচ্ছিত তালের ডোঙা। কোনো তুলনাই চলে না। কলকাতা মানে ফুলু কাকিমা, কলকাতা মানে শৈলদি আর সুহাসবাবু। কালোর মধ্যেও যে আলুর টুকরো থাকে সে শুধু ওদের চোখেই ধরা পড়ে। ভাগ্যিস গিয়েছিল চম্পি। আজ কার মুখ দেখে সকালে উঠেছিল সে মনে করতে পারল না। না, দিনটা শুরু হয়েছিল অন্য দিনের মতোই সাধারণভাবে। কোনো বৈচিত্র্য ছিল না, চমক ছিল না। তার সমাপ্তিটাই অসাধারণ। খুব ভালো মনোমতো একটা ভোজ খাওয়ার যেন শেষ হয়ে গেছে। চম্পি তবু পাত ছেড়ে ওঠেনি। এখন বসে বসে যেন ভালো ভালো মাছের কাঁটা চুষে চলেছে। হঠাৎ সে শুনল ঠাকুমা বিড়বিড় করে পরিচিত সুর আউড়ে শ্রীকৃষ্ণের অষ্টোত্তর নাম আবৃত্তি করতে লেগেছেন। জয় জয় গোবিন্দ গোপাল গদাধর, কৃষ্ণচন্দ্র কর দয়া করুণা সাগর। জয় রাধে গোবিন্দ গোপাল বনমালী, শ্রীরাধার প্রাণধন মুকুন্দ মুরারি। চমকে উঠল চম্পি। সর্বনাশ! সে কি রাত কাবার করে দিল নাকি? হ্যাঁ, ওই যে ঠাকুমা বড় রকম একটা হাই তুলে একটু থামলেন। ওই যে গুনগুন করে সে নরম শ্রুতিমধুর সুরটা একটানা স্রোতের মতো আবার বইতে লাগলো। হরিনাম বিনে রে গোবিন্দ নাম বিনে, বিফল মনুষ্য জন্ম যায় দিনে দিনে। দিন গেল মিছে কাজে, রাত্রি গেল নিদ্রে, না ভজিনু রাধাকৃষ্ণ চরণ আরবিন্দে। পৃষ্ঠা 160। সেই জ্ঞান হওয়া স্তব শুনে শুনে সমস্ত পদগুলো মুখস্থ হয়ে গেছে।
ঠাকুমার সাড়া পেয়ে তার মনের ঘুমন্ত সুরটাও জেগে উঠল। দিন গেল মিছে কাজে, রাত্রি গেল নিদ্রে। আজকের দিনটা না আজকের নয়, কালকের দিনটা তো তার মিছে যায়নি, রাতটাও নিদ্রায় কাটেনি। বছরের পর বছর যে মাঠে বৃষ্টি পড়েনি, কাল বুঝি তাতে এক পশলা করুণার ধারা ঝরেছে। মনে মনে গুনগুন করল চম্পি, কৃষ্ণচন্দ্র করদয়া করুণা সাগর। কেন তার চোখে হঠাৎ হঠাৎ এমন জল আসে? হাত দুটো জোর করে চিত হয়ে শুয়ে শুয়ে চম্পি প্রণাম করল। কতদিন পরে সেই অন্ধকার ঘুরে ঠাকুরকে প্রণাম করবার অভ্যাসটা ফিরিয়ে আনলো। তার মনে সারা রাত যে চিন্তাগুলো এত তোলপাড় করলো, তাকে জাগিয়ে রাখলো, তারা এই অষ্টোত্তর নামের সুরের স্রোতে কোথায় যে ভেসে গেল কে জানে। চম্পি একসময় দেখল ঠাকুমার গুনগুনানির সঙ্গে সেও কখন সমস্বরে গলা মিলিয়ে দিয়েছে। কৃষ্ণ ভজিবার তরে সংসারেতে আইনু, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু। ফল রূপে পুত্রকন্যা ডাল ভাঙি পড়ে, কাল রূপে সংসারেতে পক্ষ বাসা করে। ঠাকুমা পক্ষীকে বারবার পক্ষ বলে এসেছেন। আশ্চর্য, চম্পিও পক্ষই বলে গেল। সে যেন সম্মোহিত হয়ে গেছে। ঠাকুমার গুনগুন স্রোত তাকে যেদিকে নিয়ে যাচ্ছে, সে গা ঢেলে দিয়ে সেই দিকেই ভেসে চলেছে। চম্পির গলা পেয়ে এক মুহূর্তের জন্য ঠাকুমা বুঝি থেমেছিলেন, তারপর আবার তার সুরের স্রোত ছেড়ে দিলেন। দুজনের গলা এক সুরে মিলে এক স্রোতে ভেসে চলল। যখন কৃষ্ণ জন্ম নিল দৈবকীর উদরে মথুরাতে, দেবগণ পুষ্পবৃষ্টি করে বাসুদেব রাখি আইল। নন্দের মন্দিরে নন্দের আলোয় কৃষ্ণ, দিনে দিনে বাড়ে শ্রীনন্দ। রাখিল নাম নন্দের নন্দন, যশোদা রাখিল নাম যাদু বাছাধন।